হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের হচ্ছে অলরেডি অ্যাডমিশন টেস্ট রানিং। কুয়েট ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্ট তো হয়ে গেল। এরপর হচ্ছে সামনে তোমার হচ্ছে চুয়েট ভর্তি পরীক্ষা আছে, সম্পূর্ণ রিটেন এক্সাম, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আর রুয়েট ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার প্রিলি হচ্ছে 8 ফেব্রুয়ারি, আর রিটেন হচ্ছে তোমার 20 ফেব্রুয়ারি। তো আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংক সলভ করতেছিলাম। তোমরা কুয়েটের অ্যাডমিশন টেস্টটা তো দিয়ে বুঝলা যে তোমার কোশ্চেন ব্যাংকের আদলেই কিন্তু তোমাকে প্রশ্নগুলো করতেছে। রুয়েটের প্রিলির জন্য তোমার জাস্ট হচ্ছে তোমার রুয়েটের যে আগের যে এমসিকিউ এক্সামগুলো হইতো সেইগুলো এমসিকিউ এক্সামগুলো সেইগুলো পড়লেই তোমার এনাফ রুয়েট প্রিলির জন্য। আর রুয়েটের রিটেনের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা দেবো। আর চুয়েট ভর্তি পরীক্ষার রিটেনের জন্য তোমার কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ করতেছি। আর আগামী যে 10-15 দিন আসছে আশা করি সবগুলোই দিয়ে দিতে পারবো। তোমার আমার হচ্ছে টানা হচ্ছে এক্সাম চলতেছিল, এই জন্য হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার টাইমই পাইনি। তোমার একটা যে ভিডিও শুট করবো সেটা টাইমই হয় নাই। তো তোমাদের কুয়েটে অ্যাডমিশন টেস্টের অনেকগুলো ভিডিও দিতে চাইছিলাম, বাট পারলাম না আসলে। তো এখন হচ্ছে তোমার রুয়েট আর চুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ভালোভাবে আশা করি তোমাদের প্রিপারেশনটা ক্লিয়ার করতে পারবো। তো আমরা হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 ম্যাথ কোশ্চেনের সলভ দেখতেছিলাম। তো এটা হচ্ছে লাস্টের পার্টটা ছিল। লাস্টের পার্টটা হচ্ছে আমার ব্যস্ততার কারণে আর দিতেই পারলাম না। তো আজকে হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 লাস্টের পার্টটা দেখে দেন হচ্ছে আমরা রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 কোশ্চেনটা দেখবো। সেটা হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ এক্সাম। এরপর হচ্ছে রুয়েট ভর্তি পরীক্ষা 2012-13। এরপর হচ্ছে আমরা দেখবো চুয়েট ভর্তি পরীক্ষার রিটেনের টাইপের ম্যাথগুলা। চুয়েটে যখন রিটেন এক্সাম হতো তখন কি টাইপের ম্যাথগুলো আসে। তো চুয়েটের রিটেনের ম্যাথগুলো সলভ করা শেষে দেন হচ্ছে আমরা রুয়েটের রিটেনের ম্যাথগুলো কোশ্চেন সলভ করবো। কারণটা কি, রুয়েট প্রিলি কিন্তু 20 ফেব্রুয়ারি, অথচ তোমার চুয়েটের এক্সাম কিন্তু 1 ফেব্রুয়ারি। চুয়েটের প্রিপারেশন তোমার সবার আগে নিতে হবে। এখন তোমার হচ্ছে কুয়েটের পরে তোমার মেইন টার্গেটটা হচ্ছে চুয়েট, কারণ চুয়েটের এক্সাম হচ্ছে সবার আগে। রুয়েটের জন্য কিন্তু টাইম পাবা। এমসিকিউ তোমার কুয়েটের জন্য তো মোটামুটি এমসিকিউ পড়ছই, সামনে হচ্ছে তোমার রুয়েটের জন্য ঠিক সেমভাবে ওই প্রিপারেশন দিয়ে কন্টিনিউ করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো দেখো কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 হচ্ছে লাস্টের পার্টটা। এটা হচ্ছে ভালোভাবে দেখো, এখানে আমি দিতে চাইছিলাম না, কিন্তু পরে দেখলাম যে তোমার হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 যে কোশ্চেনগুলো আসছিল এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই যে আজকে যে ম্যাথগুলো করবো এইগুলার যে কোনো একটা তোমার হচ্ছে রুয়েট ভর্তি পরীক্ষায় কমন পাইতে পারো, কারণ সবগুলো ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট। জাস্ট ক্যালকুলেটার হ্যাক্সের মাধ্যমে তুমি ইজিলি সলভ করতে পারবে, এবং তোমাকে যদি কোশ্চেনটা তুমি যদি ভালোভাবে বোঝো তাহলে দেখবা যে পুরোটাই সলভ হয়ে যেতেছে। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো, বলছে কি যে a প্লাস রুট ওভার অফ a 1 মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 প্লাস a মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর মান কত। তো এটা কি আমরা কলম ছুঁই না, জাস্ট আমরা হচ্ছে মুখে মুখে সলভ করে ফেলবো। কিভাবে? তো দেখো এটা হচ্ছে a কি একটা অভেদ না, আমরা কি জানি a b c d এগুলো হচ্ছে অভেদ, আর x y z এগুলো কি চলক। তারপরে কেটা কি, কেটা হচ্ছে অভেদ। অভেদ মানে কি তোমার এটা একটা ধ্রুবক। তো দেখো এখানে আমি যে কোনো একটা ভ্যালু বসাই দেবো। দেখো এর ভ্যালু তুমি এখানে যেটা বসাবা, এখানে এর ভ্যালু এখানে যেটা বসাবা সেইটা তুমি যোগ করলে কিন্তু ইনপুট হিসেবে তুমি আউটপুট হিসেবে এই অ্যান্সারগুলো পাবা। অ্যান্সার যেটা সঠিক ওটাই আমাদের দাগাতে হবে। তো দেখো আমাদের এই ম্যাথটা সলভ করার সবচেয়ে সহজ ওইটা কি, সেটা কি সবচেয়ে সহজ ওই হচ্ছে তুমি এর ভ্যালু 0 ধরে নেবা। এর ভ্যালু 0 ধরলে কত আসে, 0 প্লাস 1 মাইনাস 0 স্কোয়ার, এটা কি আসতেছে 1 টু দি পাওয়ার 6। আর এখানে কি আসতেছে 0 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0, রুট ওভার অফ 1 টু দি পাওয়ার 6 প্লাস রুট ওভার অফ 1 টু দি পাওয়ার 6, কি টোটালটা আসতেছে কত, 2। এখন দেখো নিচের অপশনগুলোর ক্ষেত্রে কোথায় এর ভ্যালু 0 বসালে তুমি অ্যান্সারটা 2 পাবা। তো এই নাম্বারটা দেখো এর ভ্যালু 0 বসালে এখানে 0 এখানে 0, প্রথমটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে এর ভ্যালুটা আমি কত পাই যেতেছি, 2 পেয়ে যেতেছি, তার কি এই নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো তুমি এরপর হচ্ছে বাকি অপশনগুলো দেখবা, কারণটা কি 5টা অপশনই তোমাকে এমনভাবে দিবে যাতে তুমি কনফিউজড হও, বাট তুমি বাকিগুলো দেখো চেক করে না। দেখো এখানে এর ভ্যালু 0 বসালে কত, অ্যান্সার আসতেছে 5। এখানে এর ভ্যালু 0 বসালে অ্যান্সার আসতেছে 9। এখানে আসতেছে 11, এখানে আসতেছে 7, তার কি এই নাম্বারটাই আমার অ্যান্সার। এখানে এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে এর টোটালটার অ্যান্সার কত আসতেছে 2। এখানে তুমি এর ভ্যালু 0 বসালে রুট ওভার 1 টু দি পাওয়ার 6 প্লাস রুট ওভার 4 মাইনাস রুট ওভার 1 টু দি পাওয়ার 6, কত 2 চলে আসতেছে। এখন দেখো সেকেন্ড কোশ্চেনটা বলছে, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে বোর্ডেও অনেকবার আসছে, প্লাস অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট টাইপ। বাট দেখো এই ম্যাথটা হচ্ছে আমরা কোশ্চেন পরেই অ্যান্সারটা বলে দিব, কারণ অপশনগুলো হচ্ছে ওইভাবে সেট করা আছে। তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি শর্টকাটে করতে পারবা, তোমার বড় নিয়মে করা দরকার নেই। দেখো এইগুলাই হচ্ছে তোমার রুয়েট প্রিলিতে কাজে লাগবে। তো রুয়েট প্রিলিতে হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ। তো তোমাকে বড় করে যদি কোনো ম্যাথ করতে যাও, ধরো এই ম্যাথটা যদি রুয়েট প্রিলিতে চলে আসে, তুমি যদি বড় করে করতে যাও তাহলে দেখবা যে তোমার টাইম পাইতেছো না। এই জন্য তুমি শর্টে করবা, তোমাকে মেইন কনসেপ্টটা বুঝতে হবে যে কি থেকে কি করতে হবে, দেন তুমি হচ্ছে প্রশ্নটা পড়বা, দেন অ্যান্সার দাগাতে দিবা। শেষ 30 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে এই ম্যাথে। তো দেখো কি বলছে যে
এত রেখার সমান্তরাল এবং 1,-2 বিন্দু হতে 7.5 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো দেখো তোমার এখানে কিওয়ার্ডটা বুঝতে হবে। কিওয়ার্ডটা কি দেখো, এত রেখার সমান্তরাল মানে আমাকে কোন টাইপের ইকুয়েশন বের করতে বলছে, এই রেখাটার সমান্তরাল, এত রেখার সমান্তরাল। তাহলে দেখো এত রেখার সমান্তরাল একটা সমীকরণ বের করতে বলছে এবং এটা এত বিন্দু হতে এত এত দূরে অবস্থিত। কত দূরে অবস্থিত সেটা আমার না জানলেও চলবে, অবস্থিত এত সরলরেখার সমীকরণ নির্ণয় করছো। তোমাকে আসলে কি বের করতে বলছে, এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তোমার মাঝখানের লাইনটুকু কি বাদ, এইটাই হচ্ছে তোমার। এই টেকনিকগুলো যারা ধরতে পারবে তারাই মনে করছে তাড়াতাড়ি সলভ করতে পারবে। দেখো এত সরলরেখার সমীকরণ কি। এখন দেখো তুমি অপশনগুলো আগে চেক করো। আমরা কি জানি, ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণের সমান্তরাল রেখার সমীকরণ কি, ax প্লাস by প্লাস k বা pqrsd। তো দেখো এইখানে তুমি পার্থক্যটা কি দেখতেছো, তোমার শুধুমাত্র ধ্রুবক দ্বয়ের চেঞ্জ হবে, ধ্রুবক দ্বয়ের চেঞ্জ হবে। তো তুমি যদি এটাকে এইভাবে লেখো ax প্লাস by ইজিক্যাল টু মাইনাস c, এখানে মাইনাস c আর প্লাস c লেখা সেম ঘটনা। কারণটা কি, তোমার এখানে c বলতে আসলে কি ধ্রুবক বুঝাচ্ছে, যে কোনো একটা তোমার ধ্রুবক। এখানে কে বলতে কি যে কোনো একটা ধ্রুবক বুঝাচ্ছে। তো এখানে দেখো আমি যদি এরকম একটা ইকুয়েশন লিখি 4x প্লাস 3y মাইনাস 7 ইজিক্যাল টু 0, আর এখানে 4x প্লাস 3y ইজিক্যাল টু 7, দুটা কি সেম ঘটনা। তাহলে দেখো দুইটা রেখার সমান্তরাল রেখার সমীকরণে কি শুধুমাত্র কে এর ডিফারেন্সটা থাকবে, মানে ধ্রুবক পদের ডিফারেন্সটা থাকবে, বাকি সব কিছু কি সেম। এখানে দেখো তুমি এখানে a সেম, এখানে a সেম, এখানে b সেম, এখানে b সেম, এখানে জাস্ট ধ্রুবক পদের চেঞ্জ হয়েছে। তাহলে তুমি অপশনগুলো খেয়াল করো। দেখো অপশনগুলো তোমার তো পরীক্ষার হলে এত কিছু বোঝানোর দরকার নেই, তুমি জাস্ট প্রশ্নটা বুঝতে হলে। এখন দেখো 3x এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি, এটা এ নাম্বারটা তো অবশ্যই হবে না, কারণ দেখো এই সরলরেখার ইকুয়েশনটা আর এইটা কি দুটা সেম হয়ে যাচ্ছে। বি নাম্বারটা আমি শিওর আমার অন্য কোনোটা অ্যান্সার হোক বা না হোক আমার বি নাম্বারটা হবে না, কারণটা কি, এখানে চলে আসতেছে কি 4x প্লাস 3y, এক্ষেত্রে কি তোমার এর জায়গায় বি আর বি এর জায়গায় এ চলে আসতেছে না, তার মানে কি এটা হবে না। কারণ তোমার আমরা জানি শুধুমাত্র ধ্রুবক পদে চেঞ্জ হবে, x এবং y এর সহগে কোনো পরিবর্তন হবে না। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে x এবং y এর সহগে কোনো পরিবর্তন হবে না। এখন দেখো 7x প্লাস y এটাও হবে না, ডি নাম্বারটাও হবে না, 4x প্লাস 3y ইজিক্যাল টু 20.5। এখন দেখো ই নাম্বারটা তোমার হবে, কারণটা কি, এখানে দেখো 3x প্লাস 4y ইজিক্যাল টু 32.5 ই, তাহলে তোমার ই নাম্বারটাই কি অ্যান্সার। তুমি কিভাবে বুঝলা, কারণটা কি, দেখো ই নাম্বার ক্ষেত্রে তোমার শুধুমাত্র ধ্রুবক পদ চেঞ্জ হয়েছে, বাকি সবকিছু কি ঠিক আছে, x এর সহগও ঠিক আছে, y এর সহগও ঠিক আছে। তার মানে এইটাই তোমাকে, আমি দেখো পুরাটা কি আমার অ্যান্সার এখন সলভ করা দরকার আছে না, পুরাটা আমাকে সলভ করা দরকার নেই। আর পুরাটা কিভাবে সলভ করে সেটা তো তোমরা জানোই, যে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত, তোমার a 3x প্লাস 4y, এখানে কি আছে 3x প্লাস 4y প্লাস কে, আমি ধরে নিলাম প্লাস কে, মডুলাস অফ রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু কত 7.5। এখন দেখো এখানে x এর ভ্যালু কত 1,-2 বিন্দু হতে, তার মানে কি এখানে তুমি 1 বসাই দিবা, এখানে তুমি y এর জায়গায় -2 বসাই দিবা। এরপর তুমি হচ্ছে মডুলাস দূর করার পরে তুমি কে এর একটা ভ্যালু পাবা, সেই কে এর ভ্যালুটাই কি তুমি এখানে বসাই দিবা, সিম্পল। বাট তোমাকে যখন রুয়েট প্রিলিতে আসবে বা অন্যান্য অ্যাডমিশন টেস্টে আসবে, ধরো কুয়েটে এই টাইপের ম্যাথ তো অনেক সলভ করছো, এটাকে তুমি জাস্ট হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 32.5, মানে তোমার এখানে শুধুমাত্র ধ্রুবক পদ চেঞ্জ হবে, তোমাকে অপশন পড়ানোর দরকার নেই। অপশন তোমার মানে তোমার এত যে কিছু বলছে এই এতটুকু কি তোমার না জানলেও চলবে, অ্যাডমিশন টেস্টে তোমার না জানলেও চলবে, কারণ তুমি এখান থেকে তো সলভ পেয়ে যাইতেছো। তো এটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে, এটা একটু টাইম বেশি নিলাম, আমি বলছি না যে 30 সেকেন্ডে সলভ হয়ে যাবে, 30 সেকেন্ডই লাগবে। দেখো শুধুমাত্র 3x প্লাস 4y এখানেই পসিবল, আর এইখানে পসিবল, কারণ এইখানে যদি পসিবল হবে না কেন, কারণ এই দুটা সরলরেখা তখন সমান হয়ে যায়। ধরো এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার সমান্তরাল কি, এটা হইতে পারে, এটা হইতে পারে, বাট এই সরলরেখার সমান্তরাল কি এইটা, ধরো এটা একটা সরলরেখা, এখন এই সরলরেখার সমান্তরাল কি এইটাই হবে, কখনো হবে না। তো এইটাই আর কি। তো এখন দেখো আমরা পরে ম্যাথে আসি। দেখো পরে ম্যাথে বলছি কি যে তোমার দেখো 16 নাম্বার ম্যাথটা tan 45 ডিগ্রি প্লাস a প্লাস tan 45 ডিগ্রি মাইনাস a এর মান কত। এখানে দেখো আমরা আগে যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম, এই যে এটা দেখো a প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর মান কত। তো এখানে দেখো a একটা ধ্রুবক চলে আসছে, এখানে দেখো কোণের ভ্যালু tan 45 ডিগ্রি প্লাস a একটা ধ্রুবক। তো এখানে এর ভ্যালু আমি যেটা বসাবো, এখানে এর ভ্যালু আমি যেটা বসাবো দুইটার যোগফল করলে নিচে আমি এর ওই সেম ভ্যালুটাই বসাই, যেটার ক্ষেত্রে অ্যান্সার মিলবে সেটাই আমার অ্যান্সার। তো এটা কি একদম শর্টে করব, কিভাবে শর্টে করব,
ক্যালকুলেটরের মানটা কি আমি রাখবো অবশ্যই ডিগ্রি মোডে, কারণটা কি এখানে 45 ডিগ্রি আছে, এখানে কি 45 ডিগ্রি আছে, তাহলে এর ভ্যালু আমি ধরে নিলাম 30, ধরে নিলাম কি 30। তাহলে দেখো ক্যালকুলেটর সূত্রের ডিগ্রি মোডে নিয়ে নেই, তাহলে দেখো 10 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 10 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমার আগে দেখবো অ্যান্সারটা কত আসে। অ্যান্সারটা দেখো কত আসতেছে 4, অ্যান্সারটা কত আসতেছে 4। এখন দেখো এর ভ্যালু যদি আমি 30 ডিগ্রি ধরে নিই তাহলে অ্যান্সারটা কত আসতেছে 4। এখন আমি দেখি কোনটার ক্ষেত্রে আমার অ্যান্সারটা মিলে যায়, তাহলে দেখো 2 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত হাফ, তার মানে কি প্রথমটার ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে 1। বি নাম্বারটা দেখো 2 ইন্টু কজ এ, 2 ইন্টু কজ 30 ডিগ্রি, এখানে আসতেছে আমার √3, তার মানে এটাও আমার অ্যান্সার না, 4 আসতে হবে। এখন সি নাম্বারটা কি 2 ইন্টু tan 30 ডিগ্রি, এই ক্ষেত্রে আসতেছে না 2 ইন্টু tan 30 ডিগ্রি। এখন দেখো ডি নাম্বারটা কত 3 ইন্টু কটে, 3 ইন্টু কটে মানে কি 3/10 a, tan 30 ডিগ্রি, এক্ষেত্রে অ্যান্সারটা কত আসতেছে 3√3। এখন দেখো ই নাম্বারটা 2 ইন্টু sec 2a, তার মানে 2/cos 2 ইন্টু 30 ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো ই নাম্বারটার ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে কত হাফ, ই নাম্বারটার ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে কত হাফ, তার মানে কি এই নাম্বারটার ক্ষেত্রে আমার অ্যান্সার আসতেছে কত 4, কারণটা কি sec 2 ইন্টু a, মানে এখানে এর ভ্যালু কত 30 ডিগ্রি, তার মানে sec 60 ডিগ্রি, মানে কি sec 60 ডিগ্রি ভ্যালু কত 2, তার মানে 2 ইন্টু 2 সমান কত 4, তার মানে কি আমার হচ্ছে ই নাম্বারটাই হচ্ছে আমার অ্যান্সার। তোমার সবগুলোর ক্ষেত্রে জাস্ট ভ্যারিয়েবলটা বসাই, তোমার হচ্ছে এই যে ধ্রুবক পদ তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা মান তুমি বসাই দিয়ে যেটা করবা সেটা তোমার অ্যান্সার। এখন দেখো 70 নাম্বার ম্যাথে কি বলছে যে একটি কোণকের উচ্চতা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমার রুয়েটে আসতে পারে, এটা রুয়েটে আসতে পারে, কুয়েটে তো এক্সাম অলরেডি দিছই তোমার। এখন হচ্ছে তোমার যে ম্যাথগুলো আমি বলতেছি যে আসবে, এই ম্যাথটা তোমার রুয়েটের প্রিলিতে আসতে পারে, রুয়েটের রিটেনে আসতে পারে, চুয়েটের রিটেনে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সো ভালোভাবে খেয়াল করো। এখন দেখো একটি কোণকের উচ্চতা, আমি একটা করে লাইন পড়বো আর আমি কন্ডিশনগুলো লিখে ফেলবো। একটি কোণকের উচ্চতা সর্বদা তার ভূমির ব্যাসার্ধের সমান হয়, তার মানে কি ভূমির ব্যাসার্ধ কত আর কোণকের উচ্চতা কত h, তার মানে কি r সমান সমান h, তার মানে কি r সমান সমান h। এখন দেখো যদি তার ভূমির ব্যাস বৃদ্ধির হার কত 7 মিলিমিটার পার সেকেন্ড হয়, ভূমির ব্যাস বৃদ্ধির হার মানে d ইন্টু তোমার ভূমির ব্যাস বৃদ্ধির হার, তার মানে ব্যাসার্ধ বৃদ্ধির হার কত 7/2, না তার মানে কি dr/dt সমান সমান কি 7/2 মিলিমিটার পার সেকেন্ড। এখন দেখো আমি এখানে dd/t লিখতে চাইছিলাম, বাট ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, d দ্বারা, আর ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করি, r দ্বারা, তো এখানে dd লিখলে কনফিউজ হয়ে যাবে, এই জন্য হচ্ছে আর ভাগ না করে ডিরেক্ট আমি ভাগ করে দিলাম। ব্যাস বৃদ্ধির হার যদি 7 মিলিমিটার পার সেকেন্ড হয়, তার মানে ব্যাসার্ধ বৃদ্ধির হার কি দুইটাই কি একদম সমানুপাতিক হবে না, একদম সেম সমানুপাতিক হবে, তার মানে কি এখানে 7/2 মিলিমিটার পার সেকেন্ড হয়। তবে 16 মিলিমিটার ব্যাস থাকা অবস্থায়, 16 মিলিমিটার ব্যাস, আমার দেখো এই টোটাল কনসেপ্ট আমি ব্যাসটাকে ইউজই করবো না, 16 মিলিমিটার ব্যাস, তার মানে কি আমার ব্যাসার্ধটা কত 8 মিলিমিটার, 8 মিলিমিটার হচ্ছে আমার ব্যাসার্ধটা। তবে তার আয়তন বৃদ্ধির আনুমানিক হার কত, আয়তন বৃদ্ধির আনুমানিক হার বলতে তোমাকে আসলে কোনটা বের করতে বলছে, আয়তন বৃদ্ধির আনুমানিক হার বলতে তোমাকে আসলে বের করতে বলছে dv/dt, dv/dt, dt এর ভ্যালু কত, মানে আয়তন বৃদ্ধির আনুমানিক হার কিসের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে। আনুমানিক হার মানে কি একটা সময় না, যে কোনো কিছু, ধরো তুমি হাফ ইয়ারলিতে ধরো তুমি খারাপ করছো, এখন ইয়ার ফাইনালে তুমি ভালো করছো, ধরো এক্সাম্পল, এখন তোমার কি হাফ ইয়ারলির তুলনায় ইয়ার ফাইনালে তোমার রেজাল্টটা ভালো না, তার মানে কি তোমার এই যে একটা শর্ট টাইমের মধ্যে, হাফ ইয়ারলি থেকে ইয়ারলির যে শর্ট টাইমের মধ্যে তুমি যে ভালো করছো, তোমার যেই ভালো করার যে হারটা সেটা আসলে বুঝাইতেছে। তো দেখো dv/dt। এখন দেখো ভি একটা কি কোণক বলছে, কোণক, তাহলে কোণকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কোণকের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু সবগুলা ডাটাই জানি, এখন আমরা হচ্ছে লিখবো জাস্ট একটা কোণকের ক্ষেত্রে আয়তনটা কি, আয়তনটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার h, কোণকের আয়তনটা কি 1/3 পাই r স্কয়ার h। এখন দেখো h সমান সমান যদি r হয়, আচ্ছা আমি আগে h টা লিখে নিই, তার মানে কি 1/3 পাই r কিউব, 1/3 পাই r কিউব। এখন দেখো তোমার h টা যদি সমান হয় r এর সমান, এই যে h সমান সমান r, এটাকে এখানে কিন্তু লেখাই আছে, তার মানে কি তোমার
এখানে আর কিউব লিখতে পারি। এখন দেখো ডিভি বাই ডিটি তোমার টাইমের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিভি বাই ডিটিটা কি চলে আসবে, দেখো 1/3 পাই আর স্কোয়ার, 1/3 আর পাই এগুলা কি সব ধ্রুবক, তার মানে ধ্রুবকগুলা সব আগে বাইরে চলে আসবে, 1/3 পাই। এখন দেখো আর কিউবকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে 3, আচ্ছা গুণন, এটা হচ্ছে গুণন চিহ্ন, ধরো গুণন চিহ্ন লেখা দরকার নেই, ডট দিয়ে বুঝাই, তার কারণ তুমি এক্স আর পাই নিয়ে কনফিউজ হয়ে যাবে। তার মানে 1/3 পাই আর কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3r স্কোয়ার। এখন দেখো আমি টাইমের সাপেক্ষে এই ব্যাসার্ধকে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে এই ব্যাসার্ধটা কি টাইম হয়ে যাবে না, ব্যাসার্ধ টাইম হবে না। তোমার এখানে হচ্ছে আমি আরটাকে হচ্ছে টি হিসেবে কল্পনা করছি, কিন্তু এটা তো আর টি না, এটা হচ্ছে আর, এজন্য হচ্ছে কি ডি আর বাই ডিটি। এখন এই ডি আর বাই ডিটিটাই হচ্ছে তোমার টাইমের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তন। এই ডি আর বাই ডিটিটা কি টাইমের সাপেক্ষেই ব্যাসার্ধের পরিবর্তন। তোমার ম্যাথ সলভিং শেষ, তোমার ম্যাথ কি সলভ করা শেষ। এতটুকু হচ্ছে তোমার ছিল জাস্ট, তুমি যে যদি এতটুকু বুঝতে পারো তার মানে কি তোমার ম্যাথ সলভ করা শেষ। এই যে এতটুকু হচ্ছে তোমার ছিল জাস্ট। এখন দেখো তুমি 1/3 এর মান জানো, পাই এর মান জানো, 3r স্কোয়ারের মান জানো, dr বাই ডিটির মানও জানো। dr বাই ডিটিটা কি তোমাকে এখানে বলে দেওয়া হচ্ছে না যে যদি তার ভূমির ব্যাস বৃদ্ধির হার 7 মিলিমিটার পার সেকেন্ড হয় তবে 16 মিলিমিটার ব্যাস থাকা অবস্থায় তার আয়তন বৃদ্ধির আনুমানিক হার কত। এখন দেখো ব্যাস বৃদ্ধির হার দেওয়া আছে এত, তার মানে কি ব্যাসার্ধ বৃদ্ধির হার কত 7/2, এই যে লিখলাম না মাত্র 7/2, আর এর ভ্যালু কত 8 মিলিমিটার। তার মানে এখানে তুমি এখন সবগুলোর অ্যান্সার বসাবা। তো দেখো 1/3 আমি লিখি, এই যে ক্যালকুলেটার এটা সলভ করো, 1/3 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু আর স্কোয়ার মানে কত 8 এর হোল স্কোয়ার, 8 স্কোয়ার আর স্কোয়ার ইন্টু dr বাই ডিটির ভ্যালুটা কত 7/2। দেখো এটা কি মিলিমিটার পার সেকেন্ড, তাহলে তোমার অ্যান্সারটা কত আসতেছে দেখো 224 পাই। 224 পাই মানে কি তোমার 703.716। তোমার অ্যান্সারটা এখানে লিখে রাখো, দেখো অ্যান্সারটা কত আসতেছে 703.716। এখন দেখো এটা কি তোমার মিলিমিটার পার সেকেন্ড, এটা কি তোমার মিলিমিটার পার সেকেন্ড। আমার দেখো কোশ্চেনে অ্যান্সার অপশনগুলো কি আছে, আমার কোশ্চেনে অপশন কি কোনো জায়গায় 703 আছে, 703 নাই। এখন দেখো আমরা ছোটবেলায় একটা ফরম্যাট পড়ছি না যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, তার মানে কি কিলো মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলোমিটার, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলোমিটার, এটা কি একটা সিকোয়েন্স। তাহলে দেখো আমরা কি জানি 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। এখন যদি তুমি কিউব করে দাও দেখো 703.716, এটা যদি মিলিমিটার হয় তাহলে মিলিমিটার কিউব হয়, মিলিমিটার পার সেকেন্ড হয়, তাহলে দেখো এটাকে যদি তুমি 1000 দ্বারা ভাগ করে দাও, কারণ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 1000 মিলিমিটার তোমার কত 10 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এটা 1000 দ্বারা ভাগ করে দিলে কত আসবে 0.7 সিসি পার সেকেন্ড। তার মানে কি এটাই তোমার হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তোমার 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, কারণ এখানে আমি অ্যান্সারটা পাইছি কি মিলিমিটার পার সেকেন্ড, আমাকে নিতে হবে কি কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড, কিউবিক সেন্টিমিটার থেকে মিলিমিটার পার সেকেন্ডে নিতে হলে কি তোমার 1000 দ্বারা গুণন বা ভাগ করতে হবে, এটা তোমাকে জানতে হবে জাস্ট। দেখো সবগুলা কি সেন্টিমিটার আকারে দেওয়া আছে, কিউবিক সেন্টিমিটার। আর একটা ডি নাম্বার অপশনটা কি দেওয়া আছে 70 কিউবিক মিলিমিটার, কিন্তু 70 তো হবেই না আমি বুঝতেছি, কারণ আমার কোশ্চেন সলভ করে কি আমি কি পাইলাম 703.716। তার মানে এটা বুঝছো আশা করি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, রুয়েটে আসতে পারে। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো পরে ম্যাথে বলছে কি যে তোমার ওপি রেখাংশ ঘড়ির কাঁটার দিকে, ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে নতুন অবস্থান হলো ও কিউ, তবে পি এর স্থানাঙ্ক -√3, -3 হলে কিউ এর পোলার স্থানাঙ্ক কত হয়। এটা একদম ইজি একটা ম্যাথ এবং ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একদম ইজি একটা ম্যাথ এবং কি বললাম ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে তোমার সিকেরুয়েট 2020-21 আসছিল, এরপর রুয়েট ভর্তি পরীক্ষা এর আগে অনেকবার আসছে, চুয়েট ভর্তি পরীক্ষায়ও আসছে, তো এই ম্যাথটা আবারও আসতে পারে। তো এটা দেখো আমরা সলভ করবো, এটা হচ্ছে ডিরেক্ট তোমার কনসেপ্টটা বুঝলেই হবে, শুধুমাত্র তোমার কনসেপ্টটা বুঝলেই হবে। আমাকে অপশনে কি দেওয়া আছে, আমার এটা কি দেখা দরকার আছে, আমার এটা দেখা দরকারই নাই। তো এটা কিভাবে করব দেখো, ওপি একটা রেখাংশ, আমি প্রথমে একটা চতুর্ভাগ আঁকি, এটা হচ্ছে কি আমার ও পয়েন্ট, এই যে ও,
এখন দেখো ওপি রেখাংশকে, ওপি সামহাও একটা রেখাংশ আসছে, ঘড়ির কাঁটার দিকে π/6 করে ঘুরানোতে এর নতুন অবস্থান হলো ও কিউ। এখন দেখো পি এর স্থানাঙ্ক, ওপি রেখাংশ, এখন দেখো পি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -3 -√3, এখন দেখো এইটাই হচ্ছে তোমার মেইন কনসেপ্ট। তোমার মেইন কনসেপ্ট কোনটা? এইটাই। কারণ দেখো আমরা চতুর্ভাগের ক্ষেত্রে দেখছি না যে ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কি তোমার মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে কি মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে কি তোমার প্লাস মাইনাস। তাহলে দেখো তোমার একটা কোয়াড্রেন্টের নির্দিষ্ট একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই এর অর্থাৎ ভুজ এবং কোটির দুইটার মানই ঋণাত্মক শুধুমাত্র থার্ড কোয়াড্রেন্টেই পসিবল। শুধুমাত্র কোন কোয়াড্রেন্টে পসিবল? শুধুমাত্র থার্ড কোয়াড্রেন্টেই পসিবল, আর অন্য কোয়াড্রেন্টে পসিবল না। তো হচ্ছে তোমার এটার ক্ষেত্রে করবা কি, তোমার -√3, -3। তো তার মানে কি তোমার ও কিউ যে রেখাংশ পি বিন্দুর স্থানাঙ্ক, তার মানে কি তোমার এই যে এই পি বিন্দুর তোমার হচ্ছে ভুজ জানো, পি বিন্দুর কত -√3, -3। পি বিন্দুর তুমি ভুজও জানো, পি বিন্দুর কোটিও জানো। এখন দেখো তুমি পি বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করে ফেলো। তোমার মেইন রেখাংশটা কি ছিল? ওপি। আমি ধরে নিলাম ওপি। এই যে এরকম আমার একটা এই যে পি বিন্দু এখানে আসছে, এই যে এটা হচ্ছে ও। এখন হচ্ছে তুমি বাকিটা হিসাব করো। এই যে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে, এখন কি এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে। দাঁড়াও এটা হচ্ছে বক্সটা আলাদা বক্স করে দিই। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এই যে ওপি রেখাংশ, ওপি রেখাংশটা তুমি পেয়ে গেছে। এখন দেখো ওপি রেখাংশের পোলার স্থানাঙ্কটা বের করতে হবে। ওপি রেখাংশের পোলার স্থানাঙ্কটা কি হবে? r, θ। এখন দেখো r, θর ভ্যালুটা কি হবে? r এর ভ্যালুটা কি? √of ভুজের স্কয়ার প্লাস কোটি স্কয়ার। এখন দেখো এখানে একটার ভ্যালু কত আছে 3, আর একটার ভ্যালু কত আছে মাইনাস, একটার ভ্যালু কত আছে -√3, আর একটার ভ্যালু কত আছে -3। তার মানে কি √of -√3 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার কত আসছে দেখো 2√3। তুমি পি বিন্দুর হচ্ছে পোলার স্থানাঙ্ক পেয়ে গেলা। এখন দেখো 2√3। এখন থিটার ভ্যালুটা কত হবে? থিটার ভ্যালুটা আমরা কি জানি? ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটাই। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 1 y/x। এখানে কি একটা মডুলাস হবে, এখানে একটা কি মডুলাস হবে, অর্থাৎ y এবং x অর্থাৎ ভুজ এবং কোটির শুধুমাত্র পজিটিভ তোমার সাংখ্যিক মানটা নিতে হবে, শুধুমাত্র পজিটিভ সাংখ্যিক মানটা নিতে হবে। এখন দেখো যখন থার্ড কোয়াড্রেন্টে হবে তখন সেক্ষেত্রে হচ্ছে তোমার -π প্লাস এই যে -π, সেখান থেকে যদি তুমি একটু প্লাস করে দাও, মানে -π সেখান থেকে তুমি যদি একটু প্লাস করে দাও তাহলে এটা কি একটু নিচের দিকে নেওয়া আসে। তার মানে কি এই যে ওপি রেখাংশ এই যে থার্ড কোয়াড্রেন্টে এটা পড়ে গেছে। -π প্লাস tan ইনভার্স 1 y/x, এই যে এই পার্টটা। তার মানে কি এখন আমি হচ্ছে তাহলে এটার আমি হচ্ছে আগে কোয়াড্রেন্টটা বের করব। আমি ক্যালকুলেটরের মানটা কি হিসেবে নিব? এখন রেডিয়ান নিব, কারণ এখন আমার থিটা টিটা সব ভ্যালু কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? পাইয়ের মাধ্যমে। ক্যালকুলেটর যদি তুমি রেডিয়ান আনো তাহলে দেখো tan ইনভার্স 1 y/x, ওয়াইটা কি তোমার 3, ওয়াইটা কি শুধুমাত্র 3 হবে, কারণ এখানে আমার মডুলাস দিতে হবে, বাট ক্যালকুলেটরে আমি কি ব্র্যাকেট দিতেছি, এজন্য শুধুমাত্র সাংখ্যিক মানটা নিব 3 ডিভাইডেড বাই √3। এখন দেখো -π প্লাস tan ইনভার্স 3/√3, তাহলে কত আসতেছে দেখো -2π/3, -2π/3। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমি একদম ডিটেলসে বুঝাইতেছি। -2π/3। এখন দেখো তোমাকে বলছে কি যে তুমি পি বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক পেয়ে গেলা। তুমি কিসের স্থানাঙ্ক পেয়ে গেলা? পি বিন্দুর পোলার স্থানাঙ্ক পেয়ে গেলা। এখন দেখো তোমাকে কোশ্চেনে বলছে কি যে ওপি রেখাংশকে এত কোণে ঘুরানোতে নতুন অবস্থান হলো ও কিউ। ওপি যে একটা রেখাংশ ছিল, এই যে আমি একটা যে রেখাংশ ধরছিলাম ওপি, এটাকে তোমাকে কত কোণে ঘুরানো হয়েছে? π/6 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরানো হয়েছে। এখন দেখো তুমি যদি π/6, এখানে কি আমি একদম এক্সাক্ট আকারে চিত্রটা আঁকছি, এক্সাক্ট আকারে কিন্তু চিত্রটা আঁকি নাই, জাস্ট ধরে নেওয়ার জন্য। এখন দেখো তুমি ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরাইছো। এখন দেখো তোমার হচ্ছে একটা ঘড়ি, এইরকম ঘড়ির কাঁটা ধরো এরকম আছে, ঘড়িটা কি এই যে এইভাবে ঘুরে না, ঘড়িটা কি এই যে এইভাবে জাস্ট এইভাবে ঘুরে, তার ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে। তার মানে কি তুমি এই সাইড বরাবর, তোমার ডিরেকশনটা কোন সাইডে আমার দেখানোর দিকে, এই সাইড বরাবর তুমি π/6 কোণে ঘুরাইছো। তুমি কি কোণে ঘুরাইছো? π/6 কোণে ঘুরাইছো।
তার মানে কি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাও সেক্ষেত্রে তোমার হচ্ছে মানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, তুমি বলো তো। এটা অবশ্যই কি নেগেটিভ হতে বাধ্য, কারণটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে আমরা পজিটিভ ধরি আর ঘড়ির কাঁটার দিকটাকে আমরা কি নেগেটিভ ধরি। তার মানে কি তোমার পি বিন্দুর পোলার স্থানাঙ্কটা পেয়ে গেলা। এখন ওপি আর ও কিউ রেখার এই যে এখন তোমার হচ্ছে বোল্ড করে দিই, এই যে নীল, এই যে নীল যে রেখাটা দেখতে পাইতেছো, এই যে নীল যে রেখাটা, এই রেখাটাই হচ্ছে তোমার কিউ বিন্দু, এই যে এটাই হচ্ছে তোমার কিউ বিন্দু। তাহলে ওপি আর ও কিউ রেখার তোমার পার্থক্যটা কি তোমার এই যে π/6। এখন দেখো তোমার পি বিন্দুর পোলার স্থানাঙ্ক পেয়ে গেলে কিউ বিন্দুরও পোলার স্থানাঙ্ক পেয়ে যাবা, সেটা কিভাবে তোমার -π/6। তার মানে কি এটার তোমার দেখো রেখাংশটার দৈর্ঘ্য কি পরিবর্তন হয়েছে? একদম হয়নি, কারণ রেখাংশ এখানে ছিল এখানে চলে গেছে জাস্ট। তাহলে 2√3, এখন দেখো -2/3 সেটাকে তুমি করবা কি আরো হচ্ছে -π/6 করবা, কারণটা কি এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে। তার মানে দেখো আগে কি ছিল -2π/3 -π/6, দেখো কত আসতেছে -5π/6, -5π/6। এখন হচ্ছে তোমার জিনিসটা কনসেপ্টে বুঝতে হবে। এখন দেখো আমার মেইন অ্যান্সারটা পেয়ে গেলাম কি এইটা। এখন দেখো তোমার অপশনের সাথে মিলাও, কোনোটাকে অ্যান্সার দেওয়া আছে এই টাইপের, কোনোটাকে দেওয়া আছে দেখো একটা আছে -2√3 রেখাংশের দৈর্ঘ্য আর হচ্ছে একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হইতে পারবে না, তার মানে এ আর বি নাম্বারটা আমি শিওর আর কোনোটা অ্যান্সার হোক বা না হোক এ আর বি কোনোটাই অ্যান্সার হবে না, এই যে পুরোটা আমি ক্রস দিয়ে দিলাম। এখন দেখো সি নাম্বারটা কি হবে না, কারণ হচ্ছে তোমার 2√3, π/3 30 ডিগ্রি তো হবে না, এই টাইপের জায়গায় এখানে 30 ডিগ্রি কখনোই পসিবল না। এখানে ডি নাম্বারটা 7π/6 আর ই নাম্বারটা দেখো 2√3, π/3। সি আর ই নাম্বারটা সেম অপশন দেওয়া আছে। এখন দেখো সি নাম্বারটা যদি না হয় ই নাম্বারটাও তাহলে হবে না, তার মানে দেখো তোমার অ্যান্সারটা কি ডি নাম্বারটা। এটা দেখো কতটা টেকনিক খাটায় প্রশ্নটা করছে তোমার, তার মানে এটার অ্যান্সার কি ডি নাম্বারটা, এখানে তোমার 7π/6 হবে। এখন দেখো 7π/6 কেন হবে, দেখো এখানে তুমি এখন তুমি ডিগ্রিতে চিন্তা করো তোমার হচ্ছে সহজে বোঝার জন্য। -5 × π/6 মানে কত 30 ডিগ্রি, তার মানে এটার মানটা কত -150 ডিগ্রি, কোণের মানটা কত -150 ডিগ্রি। এখন দেখো তোমার একটা দেখো এই যে এরকম আঁকি আমি চতুর্ভাগ, দেখো এতটুকু হচ্ছে তোমার কত 90 ডিগ্রি, এতটুকু কি তোমার 180 ডিগ্রি, কিন্তু দেখো এটা কি +90 না -90? অবশ্যই -90, অবশ্যই কি -90, কারণ এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা কি -180 ডিগ্রি। এখন দেখো কোশ্চেন অ্যান্সারটা বলছে কি যে 7π/6 মানে 7 × π/6 মানে 30 ডিগ্রি, মানে 210 ডিগ্রি। এখন দেখো তুমি এই সাইড থেকে 180 ডিগ্রি ঘুরে তুমি যদি আবার এইখানে আরো 30 ডিগ্রি যাও, তার মানে কত তোমার এই দিক থেকে পজিটিভ 180 ডিগ্রি প্লাস এইখানে তোমার এই যে ও কিউ রেখাংশটা তাহলে কত আসতেছে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 210 ডিগ্রি, তোমার কত আসতেছে 210 ডিগ্রি এই পুরাটা। তার মানে এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা দেখো এখন বুঝবা কিভাবে, এখানে অ্যান্সারটা নেগেটিভে বলছে আর কোশ্চেনে বলছে হচ্ছে পজিটিভ, দুটা সেম ভ্যালু। -150 ডিগ্রি মানে কি এতটুকু, আর 210 ডিগ্রি মানে কি এতটুকু পার দিয়ে এতটুকু যাবে, মানে দুইটার যে তোমার দূরত্ব মানে একদম অরিজিনটা কি তোমার একদম সরল রেখা এক্স অক্ষ বরাবর যে রেখাটা এটা হচ্ছে অরিজিন থেকে তুমি এখানে আসাও যে কথা এখানে আসাও কি সেম কথা। তো এটাই কি 7π/6টা অ্যান্সার। এখন দেখো আমাদের একদম লাস্ট ম্যাথে আসি, এটা খুবই একদম ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বাট প্রচুর আসে ভর্তি পরীক্ষায়, তোমার প্রচুর আসে, তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে এই টাইপের ম্যাথ। এটা জাস্ট কনসেপ্ট বুঝলে শেষ, মানে 2 মিনিট লাগবে ম্যাথটা করতে। তো দেখো এখানে বলছে কি যে ভূমির উপর খারাপভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ পোস্টের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে। তুমি প্রশ্নটা পড়বা আর হচ্ছে তুমি চিত্র আঁকবা। এই যে ধরো প্রশ্নটা এইভাবে নেই, এটা একদম বরাবর। তো এই যে দেখো ভূমির উপর তোমার দণ্ডায়মান একটি টেলিগ্রাফ পোস্টের সাথে, ভূমির উপর একটি দণ্ডায়মান, দাঁড়াও এইভাবে একটু ভাঁজ করে নিই, হ্যাঁ এখন ঠিক আছে, কারণ পুরোটা হচ্ছে দেখা যাচ্ছে না দেখলাম, হ্যাঁ এখন মোটামুটি দেখা যাবে।
হ্যাঁ, এই যে দেখো, ভূমির উপর খারাপভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ পোস্টের সাথে, ধরো ভূমির উপর খারাপভাবে দণ্ডায়মান, এই যে ভূমি, এটা হচ্ছে আমার গ্রাউন্ডের উপর দণ্ডায়মান একটা টেলিগ্রাফ থাম্ব আছে একটি থাম্বের পোস্টের সাথে, এই যে থাম্বের পোস্টের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে। এখন দেখো 20 মিটার দীর্ঘ একটা দড়ি, 20 মিটার, এটা কত 20 মিটার, 20 মিটার দীর্ঘ একটা দড়ির এক প্রান্ত কি বাঁধা আছে। আমার খাম্বাটাকে অনেক লম্বা, এই যে আমি একদম ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিলাম। এখন তাও বাঁধা আছে, এই যে এটা আমি গোল দিয়ে বুঝাতেছি যে বাঁধা আছে, এবং অপর প্রান্ত ধরে একটি নির্দিষ্ট লোক, এই যে একটা প্রান্ত এখানে বাঁধা আছে, অপর প্রান্ত ধরে একটা লোক তোমার টানতেছে। সেটা কোন বলে টানতেছে আমি জানি না, আমি ধরে নিলাম পি বলে টানতেছে। এখানে তোমার কনসেপ্টটা বুঝতে হবে, তোমার ম্যাথের থেকে কনসেপ্টটা ইম্পর্টেন্ট। অপর প্রান্ত ধরে টানতেছে। এখন পোস্টার কোন স্থানে দড়ি বাঁধলে, আমি দড়িটা ধরে নিছি এখানে, যে আমি এখান দিয়ে ধরে টানতেছি। এখন দেখো পোস্টার কোন স্থানে, একটা নির্দিষ্ট স্থানে, সেটা হইতে পারে এখানে, সেটা হইতে পারে এখানে, সেটা হইতে পারে এখানে, এখানে হইতে পারে। কোন স্থানে দড়িটা বাঁধলে লোকটার পক্ষে এই যে খাম্বাটা আছে, এই খাম্বাটা তোমাকে সম্পূর্ণ উল্টায় ফেলে দিবে, মানে এটা একদম স্ট্রেট আছে, এটা তুমি নিচে একদম মাটির সাথে শোয়াই ফেলবা। এখন দেখো উল্টিয়ে ফেলা সহজ হবে। তার মানে দেখো আমি ধরলাম যে লোকটা টানতেছে, এখন নির্দিষ্ট একটা স্থানে ধরে টানতেছে। আমি এখন অরিজিনালি, আমি আগে হচ্ছে ধরে নিয়েছিলাম, এখন আমি ধরে নিলাম যে অরিজিনালি লোকটা হচ্ছে এইখান থেকে টানতেছে। তাহলে এটা কি হবে, থিটা, মানে থিটা ভূমির সাথে থিটা কোণ করে টানতেছে। তার মানে দেখো সাইন থিটার ভ্যালু কি আসতেছে, সাইন থিটার ভ্যালুটা কি, লম্ব, এই যে লম্ব, মানে বলছে যে কোন স্থানে বাঁধলে, মানে ভূমি থেকে কোথায় যে বাঁধতে, আমি দেখাইলাম না, এখানে 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 যে কোনো স্থানে বাঁধতে পারে, এখানেও বাঁধতে পারে। তো কোন স্থানে বাঁধলে তোমার হচ্ছে এই ইয়াটা তোমার উল্টায় ফেলা সহজ হবে। তো এই দূরত্বটাই হচ্ছে তোমার কি ডি না, এই যে এতটুকু দূরত্বটাই কি ডি, এতটুকু দূরত্বটাই কি ডি। এখন দেখো সাইন থিটার ভ্যালু কি আসে, ডি বাই তোমার অতিভুজটা কি তোমার এই যে দড়িটা কত 20 মিটার না, 20 মিটার না। এখন দেখো তোমাকে ডি এর ভ্যালুটা বের করতে বলছে, ডি সমান সমান কি 20 সাইন থিটা, 20 সাইন থিটা। মানে এখন তোমাকে থিটার ভ্যালুটা বের করলেই অ্যান্সার শেষ হয়ে যাবে। তো দেখো তোমার এটা কিন্তু একদম বেসিক একটা কনসেপ্ট কি, দেখো তোমার আমি ছোট করে একটা ত্রিভুজ আঁকতেছি। এই ত্রিভুজের ক্ষেত্রে ধরো আমি এইটা এখন দড়ি দিয়ে টানতেছি। এখন দেখো এটা ধরো একটা তাল গাছ, আমি যদি এইখানে রশি ধরে ধরো টানাটানি করি, তার মানে কি এটা উপরের সাইডে চাপ ফিল করতেছে। আমি ধরো এই বরাবর ধরো একটা নির্দিষ্ট সমপরিমাণ তাল গাছ, এই যে একদম সমপরিমাণ একটা তাল গাছ, আমি যদি এইখানে দড়ি ধরে টানাটানি করি, তার মানে আমার ত্রিভুজটা কেমন আসতেছে, এইরকম না। আমি যদি এখানে ধরে টানাটানি করি, ত্রিভুজটা কেমন আসতেছে, এইরকম না। এখানে ধরে টানাটানি করলে কেমন, এমন না। আমার তাল গাছের যে দৈর্ঘ্যটা ছিল সেটা কি একদম ফিক্সড একটা দৈর্ঘ্য, সেটা কি এই যে এতটুকু হচ্ছে আমার তাল গাছের সেই দৈর্ঘ্যটা। আমি এখানে খাম্বা বলছি, আমি তাল গাছ ধরে নিলাম, তাহলে দেখো এতটুকু হচ্ছে সেই দৈর্ঘ্যটা। এখন দেখো এই দৈর্ঘ্যের সাথে তুমি যদি নিচে টান দাও, তাহলে কি নিচে থেকে এই মাটির সাথে যে এই খাম্বাটা খারাপভাবে দাঁড়ায় আছে, কোশ্চেনে বলছে যে খারাপভাবে দাঁড়ায় আছে, তার মানে কি তোমার এটা একদম ফিক্সড একটা এনার্জি দিয়ে তোমার দাঁড়ায় আছে, তার মানে এটা সহজে তোমার খুলতে পারবে না। তুমি যদি উপরে ধরো, তাহলে দেখো উপরের থেকে তোমার কি উপরের অংশটুকু হয়তো তাল গাছের উপরের অংশটুকু হয়তো ভেঙে আসতে পারে, বাট পুরাটা আছে তাল গাছটা, সেটাকে তুমি মাটিতে শোয়াইতে পারবে না, সেটাকে কি তুমি এইভাবে মাটিতে শোয়াইতে পারবে না। নিচে থেকে টান দিলে কি তোমার কোনোভাবেই সম্ভব না, কারণটা কি এই যে তাল গাছটা আমি ধরে নিচ্ছি, তাল গাছটা সেটা মাটির সাথে একদম ফিক্সড হয়ে একটা নির্দিষ্ট পরিমাণে এনার্জি দিয়ে মাটির উপর ভর করে সে দাঁড়ায় আছে, তাকে। এখন দেখো তুমি যদি মাঝ বরাবর টান দাও, তাহলে সেটা কি একদম মাঝখান থেকে ভেঙে তোমার একদম পুরাটা হচ্ছে শোয়ায় আসবে। এখন দেখো এটা কিভাবে বুঝলাম, কারণ যে কোনো একটা জিনিসের তোমার মেইন যে ফোর্সটা সেটা কোথায় কাজ করে, সেটা হচ্ছে ভর কেন্দ্রে। আমার যে কোনো একটা লম্বা তাল গাছ, সেইটার ভর কেন্দ্র কোথায়, পুরাটার একদম এই যে তাল গাছটার একদম মাঝ বরাবর, এই যে একদম কোন বরাবর, মাঝ বরাবর। তো এই মাঝ বরাবর থেকে যদি তুমি টান দাও, তাহলে সেটা একদম তোমার উল্টিয়ে ফেলা সহজ হবে, কারণ হচ্ছে তোমার ভর কেন্দ্র বরাবর যখন তুমি প্রেসার দিবে, সেইটা একদম প্রেসারটা একদম ইফেক্টিভ প্রেসার হবে। ইফেক্টিভ প্রেসার হওয়ার জন্য কি ভর কেন্দ্র বরাবর প্রেসার দিতে হবে। এই যে ভর কেন্দ্র বরাবর চাপ দিলে সেটা যে একদম পুরাটা যে তোমার উল্টিয়ে ফেলা যায়, এইটা হচ্ছে তোমার মেইন কনসেপ্টটা, এটা হচ্ছে বুঝতে হবে। তোমার হচ্ছে এই ম্যাথটা যদি তুমি করতে চাও, বড়ভাবে করতে গেলে অনেক টাইম লাগবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, রুয়েটে বা চুয়েটে আসতে পারে, আমি আবারও বলতেছি রুয়েটে বা চুয়েটে আসতে পারে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ।
তার মানে দেখো তুমি মাঝ বরাবর যদি টান দাও সেই ক্ষেত্রে তোমার কত একদম উল্টে ফেলা সহজ হয়। এখন দেখো তুমি যদি মাঝ বরাবর টান দাও সেক্ষেত্রে তোমার থিটার ভ্যালুটা কত হইতেছে আমরা জানি না। তুমি 19 থাকতে এরকম একটা ম্যাথ করছো না যে ধরো এই থিটার কোণটা কত 30 ডিগ্রি, তার মানে কি তোমার ভূমি হচ্ছে বড়, লম্ব হচ্ছে ছোট, আর থিটার কোণটা ধরো 45 ডিগ্রি, তার মানে কি ভূমি আর লম্ব এই দুইটা সমান হয়ে যায়, ভূমি এবং লম্ব এই দুইটা কি পরস্পর সমান হয়ে যায়। পরস্পর সমান হয়ে যাওয়া মানে কি তোমার এটার এই সাইডে যে ফোর্স কাজ করে এই সাইডেও তোমার সেম ফোর্স কাজ করে, এই জন্য তোমার ভর কেন্দ্র বরাবর তুমি প্রেসার দিচ্ছে, এই জন্য সেটা উল্টায় ফেলা সহজ হবে। তার মানে কি তোমার থিটার ভ্যালুটা হবে 45 ডিগ্রি। থিটার ভ্যালুটা 45 ডিগ্রি হলেই তুমি একদম ভর কেন্দ্র বরাবর কাজ করতে পারবা। তার মানে এখানে কত তুমি 20 sin 45 ডিগ্রি, 20 sin 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। এখন দেখো 1/√2 20 কে তুমি কি লেখা যায় 10 × 2, 2/√2 মানে কি √2, তার মানে কি 10√2 আমার অ্যান্সারটা। এই যে আমার অ্যান্সারটা কি 10√2। তো আজকে একদম ইন ডিটেলসে বুঝিয়ে দিলাম সবগুলো ম্যাথ। এরপর হচ্ছে রুয়েট ভর্তি পরীক্ষা 13-14 কোশ্চেন সলভ করে দেবো। রুয়েট ভর্তি পরীক্ষা আমি দেখলাম 13-14 কোশ্চেন ব্যাংকগুলো একদম রুয়েট প্রিলি স্ট্যান্ডার্ড, একদম ধরো রুয়েট প্রিলি বা ভার্সিটি স্ট্যান্ডার্ডের, কারণ প্রত্যেকটা ম্যাথ ইজি করার পর দিন করা দেবো। যে তোমাদের অলরেডি কোয়েট এক্সাম শেষ, এখন তো রুয়েট চুয়েটের জন্য অনেক টাইম আছে। তো হচ্ছে এখন হচ্ছে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো আমি যে ভিডিওগুলো করা দিতেছি তোমার কিচ্ছু করা লাগে না, জাস্ট ভিডিওগুলো তুমি দেখে যাও। তার ভিডিওগুলো দেখা যাও মানে কি তোমার কোশ্চেন ব্যাংকটা রিভাইজ হয়ে যাইতেছে। তুমি ধরো এক জায়গা থেকে ধরো তুমি এখন খুলনা আছো, খুলনা থেকে তুমি যাবো এখন তোমার বাসা ঢাকা, তুমি বাসের মধ্যে জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখো, কোশ্চেন ব্যাংকটা দেখলে তোমার রিভাইজ হয়ে যাচ্ছে। তোমার বাসের মধ্যে তো ধরো উল্টাপাল্টা টাইম এখন ওয়েস্ট করে, ধরো ফেসবুক চালালে এর থেকে ভিডিওটা দেখো, তোমার কোশ্চেন ব্যাংকটাই সলভ হয়ে যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।